চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 6 নম্বর লাইভ ক্লাস। আগের যে 5টা লাইভ ক্লাস নেওয়া হয়েছে ওই ক্লাসগুলো খুব ভালো করে দেখে নেবেন, একেবারে প্রথম থেকে দেখবেন। প্রতিটা ক্লাসে 1 সেকেন্ডও টানা যাবে না, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে আমি যে অঙ্কটার সমাধান বোঝাবো এটা হচ্ছে আমাদের ক্লাসের ধারাবাহিক 10 নম্বর অঙ্ক। ইনশাআল্লাহ এই 10টার মধ্যে তোমাদের পরীক্ষায় থাকবে কমপক্ষে 10 থেকে 14 মার্কস। তো এটা নতুন আরও একটা অঙ্ক আজকের ক্লাসে আমি বোঝাবো। তো বেসিকটা যদি পুনরায় আমি এই ক্লাসে আলোচনা করি তাহলে তো সময় নষ্ট হবে। এই জন্য আমি বলবো যে 1 নম্বর ক্লাস থেকে দেখা শুরু করবেন, তারপরে এই ক্লাসটা দেখো। তো দেখো এখানে কি কি আছে আমরা বোঝার চেষ্টা করি। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন। ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন ascertain দি ভ্যালু অফ গুডউইল অফ হাসান লিমিটেড। ব্যালেন্স শিট দেওয়া আছে। আমরা জানি ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের যোগফল হয়ে থাকে, এটা আমরা জানি। তো এই দিকে যাবতীয় সম্পদ আছে, এখানে দায় ও মালিকানা সত্ত্ব আছে। যদিও এই জায়গায় লাইবিলিটিস লেখা, এখানে কি কি আছে? এখানে লাইবিলিটিস আছে, ওনার সিকিউরিটিও আছে, দায় মালিকানা সত্ত্ব দুইটাই আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে গুডউইল। যদি তোমরা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে ভালো করে জানার কথা যে গুডউইল এট কোস্ট দিয়ে যদি লেখা থাকে তবেই এটা আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আনবো, অন্যথায় আমরা আনবো না। স্পষ্ট কথা। বিল্ডিং এট কোস্ট আছে 4 লক্ষ টাকা, মেশিনারি আছে 3 লক্ষ টাকা, ইনভেস্টমেন্ট আইডিয়াল 50,000 টাকা। তো ইনভেস্টমেন্ট আইডিয়াল মানে নিষ্ক্রিয়, মানে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, যেটা আমরা যারা আগের ক্লাস করেছি তারা খুব ভালো করেই জানি। এটা এটা কি? এটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। আচ্ছা, তারপর এখানে ইনভেন্টরি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ক্যাশ এট ব্যাংক আছে, প্রিলিমিনারি এক্সপেন্স আছে। এ যাবতীয় সম্পদগুলো পড়ার পরে এই মুহূর্তে যদি আমি তোমাদের প্রশ্ন করি, বলতো এই সম্পদের মধ্য থেকে কোন কোন দাখিলা বা এন্ট্রিগুলা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসবে না, তখন আমি জানি তোমরা সহজে বলতে পারবে গুডউইল আসবে না। কেন? এট কোস্ট দেওয়া নেই, এট কোস্ট দেওয়া না থাকলে এটা আসে না। আচ্ছা, ইনভেস্টমেন্ট আসবে না কারণ এটা আইডিয়াল বা নিষ্ক্রিয়, যেটাকে আমরা জানি নন ট্রেডিং মানে অব্যবসায়িক যেটা, এটা ব্যবসায়ের গুডউইল বা সুনাম নির্ণয়ের ক্ষেত্রে তো আসার কোনো প্রয়োজনই নেই। এটা কেন আনা হবে? এটা আনার প্রয়োজন নেই। ভুয়া খরচ, এই যে ভুয়া সম্পদ, প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাথমিক খরচ, তো এগুলো এটাও আসে না আমরা জানি। তো এই 3টা পেলাম, গুডউইল, ইনভেস্টমেন্ট, প্রিলিমিনারি, এগুলো এই 3টা পেলাম। এই 3টা ছাড়া পরবর্তী সবগুলো আসবে। তারপর আমরা এদিকে দেখতে পাচ্ছি কমন স্টক ক্যাপিটাল 5 লক্ষ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,20,000, জেনারেল রিজার্ভ আছে 80,000, ডিবেঞ্চার 1 লক্ষ, রেন্ট পেবল 50,000, অ্যাকাউন্টস পেবল 1,50,000। তো এই মুহূর্তে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, এখানে তো দায় ও মালিকানা সত্ত্ব আছে, ওকে, তাহলে চলতি দায় কোনগুলো? চলতি দায় হচ্ছে রেন্ট পেবল, রেন্ট বানানটা এখানে ভুল আছে, রেন্ট বানানটা এরকম, রেন্ট মানে ভাড়া, বকেয়া ভাড়া যেটা। তো রেন্ট পেবল এইটা বকেয়া ভাড়া, এটা তো চলতি দায়। অ্যাকাউন্টস পেবল পাওনাদার, এটাও চলতি দায়। তাহলে 2টা দায় আমরা এখানে পেয়েছি। তো দায় কেন আমরা আলাদা করলাম? কারণ হচ্ছে যে আমরা যখন ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব সম্পদের বর্তমান মূল্য থেকে আমরা চলতি দায় মাইনাস করব, এই জন্য আমরা আলাদা করে এটা বললাম। আর এগুলো নিয়ে বেসিক তো আগের ক্লাসে
খুব ভালো করেই বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর এখানে দেখো ডিবেঞ্চার আছে 6%, 1 লক্ষ, 1 লক্ষ টাকার 6% ডিবেঞ্চার আছে। তোমাদের কি মনে আছে যে ডিবেঞ্চার কি করা হয়? তো ডিবেঞ্চার 1 লক্ষ টাকা এর 6% এটা যোগ করা হবে। এটা তো তোমাদের মনে আছে, এটা যোগ করা হবে। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে এই যে ইনভেস্টমেন্ট নন ট্রেডিং 50,000 টাকা আছে, তো এটার ইন্টারেস্ট আমরা দেখব এখানে আছে কিনা, না থাকলে পরেরটা পরে চিন্তা করব। ওই নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্টটা কি করতে হয় তোমাদের কি মনে আছে? ওইটা বিগ করতে হয় সবসময়, তাহলে আমরা বিগ করব। আচ্ছা, এডিশনাল কিছু ইনফরমেশন পড়ে নেই। 1 নম্বর, দি বিল্ডিং আর নাও ওর্থ টাকা 5 লক্ষ। বর্তমানে বিল্ডিংয়ের মূল্য হলো 5 লক্ষ টাকা। আগে বিল্ডিংয়ের মূল্য কত ছিল? 4 লক্ষ টাকা। বর্তমানে মূল্য কত? 5 লক্ষ টাকা। তাহলে বর্তমান মূল্যটাই তো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে নিয়ে আসবো বা যে কোনো হিসাবের মধ্যে আনবো। এটা বর্তমান মূল্যই তো আমাদের আনতে হবে। ওকে, এটা গেল। 2 নম্বর, ব্যাড ডেট টু দি এক্সটেন্ট অফ 10% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। যে দেনাদারের 10% টাকা পাওয়া যাবে না, অনাদায়ী পাওনা, দেনাদারের 10% টাকা অনাদায়ী পাওনা। ওই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল, টাকার পরিমাণ 50,000, এই 50,000-এর 10% মানে 5,000 টাকা পাওয়া যাবে না। তো যেটা পাওয়া যাবে না এটা তো অবশ্যই আমরা ওই যে অ্যাডজাস্টমেন্ট যখন করব, অ্যাডজাস্টমেন্টে এটা অনাদায়ী পাওনা এটা বাদ দিয়ে দিব। আর যেহেতু এটা পাওয়া যাবে না দেনাদারের কাছ থেকে, ওই বছরের প্রফিট থেকেও আমি এটা মাইনাস করব। মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি 85,000, আর এখানে ইনভেন্টরির মূল্য কত? 80,000। কোনটা নেবেন? অবশ্যই বর্তমান বাজার মূল্য যেটা সেটাই নেবেন। কথাগুলো খুবই সহজ, কঠিন কিছু না। The rate of return of company doing similar business is around 10%. Rate of return 10%, সিমিলার বিজনেস, এটা দ্বারা কি বোঝায় বলো তো? বহুবার আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন 10%। প্রফিট বিফোর ট্যাক্স অফ লাস্ট 5 ইয়ার্স আর এস ফলোস। গত 5 বছরের প্রফিটটা এই জায়গায় দেওয়া আছে। তো কিভাবে দেওয়া আছে যে 2022 সালের 1,80,000, 21 সালের 1,70,000, 20 সালের 1,65,000, তারপর 19 সালে 1,50,000, 18 সালে 1,30,000, এই লাস্ট 5 বছরের। প্রশ্ন হলো কারেন্ট ইয়ার কত? কারেন্ট ইয়ার হচ্ছে 2022 সাল। তাহলে 2022 সালের 1,80,000 এটাই হচ্ছে কি কারেন্ট ইয়ারের প্রফিট। ক্যালকুলেট দি ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করতে হবে। আমরা সরাসরি সুপার প্রফিট মেথডে কিভাবে অঙ্কের সমাধান করব এটা খুব ভালো করে জানি, আগের ক্লাসগুলোতে করেছি। শুধুমাত্র ক্যাপিটালাইজেশন মেথডে কিভাবে অঙ্কের সমাধান করব সেটাও জেনেছি, এবং সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে কিভাবে অঙ্কের সমাধান করব সেটা আমরা আজকের ক্লাসে জানব। তো আমি যদি এখন এক কথায় উত্তরটা দিই যে 6টা স্টেপের কাজ করতে হয়, প্রথম 5টা স্টেপ একেবারে সুপার প্রফিট পর্যন্ত আমরা করে যাব। তারপরে গুডউইলটা শুধুমাত্র একটা সূত্র পরিবর্তন হয়, আর কিছু না, সবই একই। মানে শুধুমাত্র সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড আর সুপার প্রফিটের মধ্যে পার্থক্য কি? শেষের যে গুডউইলটা বাইর করা হয় ওইখানে শুধু সূত্রের পরিবর্তন, আর না হলে যে স্টেপের কাজগুলো করতে হয় সেই কাজগুলো কিন্তু সবসময় একই রকমই করতে হয়। তাহলে এই মুহূর্তে আমি গুডউইলটা আনবো না, মানে ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব। গুডউইল আনবো না, ইনভেস্টমেন্ট আনবো না, প্রিলিমিনারি ছাড়া পরবর্তী সবগুলাই আসবে। আর বিল্ডিংয়ের মূল্য কিন্তু 4 লক্ষ না এনে আমি 5 লক্ষ আনবো। ইনভেন্টরির মূল্য 80,000 টাকা না এনে আমি ইনভেন্টরি 85,000 টাকা আনবো। দুইটা দায় আছে আমার এখানে, ওকে, আর তো কিছু না। তারপর বিল্ডিং আসবে, মেশিনারি আসবে, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ এট ব্যাংক, এই এই 5টাই আসবে। এই যে তোমরা এখানে দেখে নাও, আমি একটু বড় করে দেখাই। ক্যাপিটাল এমপ্লয়েড, তো এখানে দেখো বিল্ডিং, মেশিনারি, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল যেটা 10% পাওয়া যাবে না দেনাদারে, তো এই 50,000 থেকে 50,000-এ 10% 5,000,
আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব 45,000। তারপর ক্যাশের ব্যাংক 40। তো এই টাকাটা যোগ করে এখানে সম্ভবত যোগ করে সম্ভবত 9,70,000 টাকা হবে। তো এটা আমি লিখে দিচ্ছি, 9,70,000 টাকা। তারপর কারেন্ট লাইবিলিটি দুইটা, রেন্ট পেবল আর অ্যাকাউন্টস পেবল। তো দুইটা আমি এখানে যোগ করলাম, এটা বিগ করতে হবে। 9,70,000 থেকে 2,00,000 বিগ করলে 7,70,000, এটাই ক্যাপিটাল এমপ্লয়েড। পরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করতে হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করার জন্য এই যে 7,70,000 টাকা, এইটা শুরুতে এখানে বসানো হলো। আচ্ছা, আজান দিচ্ছে, আমি আপাতত আজানের বিরতি। আচ্ছা, আমরা এখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব। তো শুরুতে এখানে যে ক্যাপিটাল এমপ্লয়েড আছে এই টাকাটাই তো আমাদের বসিয়ে দিতে হবে। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাইর করার জন্য আমাদের এখানে নিয়ম হচ্ছে, শুরুতে কারেন্ট ইয়ার যে প্রফিট 1,80,000 টাকা আছে ওইটাই আমরা আনবো। আচ্ছা, এটা নিয়ে আসলাম। অ্যাডজাস্টমেন্টে আমাদের এক এক করে যদি আমরা দেখি, প্রথমত এই যে বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের অপচয়ের কোনো উল্লেখ এখানে নেই। কিন্তু আমরা চাইলে, মানে এটা আমাদের ধরে নিতে হবে, আমরা চাইলে এই বিল্ডিংয়ের অপচয়টা বাহির করতে পারি, এটা বাহির করার নিয়ম আছে। তো অবচয় এটার কত পার্সেন্ট ধরে নিতে পারি? আমরা চাইলে এটার অবচয় 5% ধরে নিতে পারি। এটার অবচয়টা আমরা 5% ধরে নিতে পারি। ব্যাড ডেট যেটা 10%, দেন আদারের এটাও এখন আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, অবচয় মাইনাস হবে। ব্যাড ডেট এক্সপেন্স যেটা ওইটাও মাইনাস হবে। আর এই যে ইনভেস্টমেন্ট 50,000, এইটা কত পার্সেন্ট ইন্টারেস্ট সেটা উল্লেখ নেই। তো একটা বিষয় বুঝো, যেহেতু বিনিয়োগ আছে এটার ইন্টারেস্ট তো অবশ্যই থাকবে। তো এটার ইন্টারেস্ট কত পার্সেন্ট উল্লেখ কি আছে? নেই। তখন তুমি ধরে নিতে পারো 10%। এটা 10% ধরে নেওয়ার নিয়ম আছে। এতটুকু ক্লিয়ার? আর ডিবেঞ্চারের যেটা আরেকটা যোগ করতে হয়, 1,00,000 এর 6% দেওয়া আছে, 6% বাইর করবে। আচ্ছা, অঙ্কটার মধ্যে ট্যাক্স রেট কত পার্সেন্ট কি দেওয়া আছে? না, তখন তুমি 40% ধরে নিতে পারো। ক্লিয়ার এগুলা? আর কারেন্ট ইয়ার প্রফিটটা 1,80,000, এটা মনে রাখো। আর কোনো কিছু এখানে দেখার প্রয়োজন নেই। তো কারেন্ট ইয়ার প্রফিট 1,80,000 লিখা হলো। ব্যাড ডেট 50,000-এর 10%, 5,000, এটা তো বিগ হয়। ডেপ্রিসিয়েশন নোট 4 জন বিল্ডিং, 5,00,000-এর 5% ধরে নেওয়া হলো 25,000। ইন্টারেস্ট অন আইডিয়াল ফান্ড ইনভেস্টমেন্ট 50,000-এর 10% আপাতত আমরা ধরে নিতে পারি। তো এটা বিগ হয়। আর ওই ডিভেঞ্চারের ইন্টারেস্ট যেটা, এটা 6% দেওয়াই আছে, এটা কিন্তু যোগ হয়ে যায়। এখন আমি 1,80,000 আর এই 6,000 যোগ করলে 1,86,000। এখানে 25 আর 5, 30 আর 5, 35, 1,86,000 থেকে মাইনাসের 35, তিনটা বাদ দিলে 1,51,000। 1,51,000-এর 40% ট্যাক্স রেট 60,600 এখানে বসিয়ে দিলাম। এটা বিগ করে দিলে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাই 96,000। বিগ করে দিলে 96,600 পেয়ে যাই। ওইটাকে 2 দ্বারা ভাগ করে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, মানে এখানে যেটা লেখা হলো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এটা মাইনাস করে নিয়ে আসতে হবে। দেন আমরা উপরের টাকা থেকে এটা বিগ করে দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাই। এগুলো তো আমরা আগের ক্লাসেই দেখেছি কোনটার পরে কি আনতে হয়। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা পরবর্তীগুলো দেখি। এভারেজ মেনটেনেবল প্রফিট, এই যে 2022 সালের 1,80,000, 1,80,000 যেহেতু এটার 5,000 পাওয়া যাবে না, তো এটা তো বাদ দিতে হবে। তো 1,75,000 লিখা হলো। পরবর্তী 4 বছরের যেরকম ছিল ঠিক সেই রকমই প্রফিটগুলো আনা হলো, যোগ করলে 7,90,000 টাকা। এখন এই 7,90,000-কে 5 দ্বারা ভাগ করলে 1,58,000 টাকা, এটা হয়ে যায় এভারেজ প্রফিট। অথবা তুমি এইভাবে উপরে প্রফিট সমূহ বসিয়ে, এর যোগফল বসিয়ে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করলেই কিন্তু তুমি এইটা পেয়ে যেতে। আর যেহেতু একটা বিগ করার প্রয়োজন আছে, তাই ওইভাবে এটার সমাধানটা করা হয়েছে।
ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট একটা ছাড়া, যেমন ব্যাড ডেপ্টের কাজ তো এখানে শেষ, একটা ছাড়া পরে আরও 3টা বাকি। আমাদের অঙ্কের মধ্যে 4টা অ্যাডজাস্টমেন্ট কিন্তু ছিল। যেমন অবচয় 25,000 বিক করো, নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্টটা বিক করো 5,000, আর ডিভেঞ্চারের 6% এটা যোগ করো। 1,58,000 6,000 যোগ করবে, আর মাইনাসের 30,000 বিক করে 1,34,000 টাকা এখানে পাবে। 1,34,000-এর 40% এই ট্যাক্স রেট বাদ দিয়ে দিলে 80,400 টাকা এভারেজ মেনটেইনেবল প্রফিট আমরা পেয়ে গেলাম। এখন বাইর করতে হবে নর্মাল প্রফিট। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 7,24,700 ছিল 2 নম্বর ওয়ার্কিংয়ে। নর্মাল রেট অফ রিটার্ন 10% দেওয়া আছে 72,470 টাকা। সুপার প্রফিট এখন আমাদের পরের স্টেপে বাইর করতে হবে। তখন এভারেজ মেনটেইনেবল প্রফিট 80,400 বিয়োগ নর্মাল প্রফিট এখানে যেটা পাওয়া হয়েছে ওইটা এখানে বিয়োগ করা হলো। 80,400 থেকে 72,470 বিয়োগ করলে 7,930 সুপার প্রফিট। এখন শুধুমাত্র সুপার প্রফিটে যদি গুডউইলটা নির্ণয় করার জন্য বলা হতো, তখন আমি এই সুপার প্রফিটের যে টাকা এটাকে গুণ করে দিতাম নাম্বার অফ ইয়ার পারচেস, ওইটা যদি দেওয়া থাকতো। তো যেহেতু দেওয়া নেই, এখন আমি কি করব, এখন আমি মানে সুপার প্রফিটে যদি বলা থাকতো তখন আমি তো নাম্বার অফ ইয়ার পারচেস দ্বারা সুপার প্রফিটকে গুণ করতাম। যেহেতু সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, তো গুডউইলের সূত্র এই সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করতে হবে, এটাই পার্থক্য, আর কিছু না। তো সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড বললে সুপার প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করতে হবে। এই 7,930 টাকাকে ওইটা 10 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 79,730 টাকা। 10% মানে 10 দ্বারা ভাগ। তারপরে এজিম অল অফ ইনভেস্টমেন্ট আর নন ট্রেডিং অ্যান্ড ইন্টারেস্ট রেট অন 10% এটা ধরে নিচ্ছি আমরা, ট্যাক্স রেট 40% এটা আমরা ধরে নিচ্ছি। তো এই 10টা অঙ্কের সমাধান আমরা করলাম টয়োটা লাইভ ক্লাসে। এখানে পার্ট সি এর জন্য আছে, পার্ট বি এর জন্য আছে। সবগুলো অঙ্কের সমাধান তোমরা শিখে যাও ইনশাল্লাহ। এটা থেকে যে বেসিকটা তোমরা শিখলে, যে নিয়মকানুন শিখলে, পরীক্ষায় যেটা আসবে ওইটা সমাধান পারবে ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।